এবার ভোট অন্যরকম। প্রথম থেকে আপনারা পিনাক্কি বলছে তো এই কথাটা শুনেছেন, শুনতে শুনতে অনেকের কান পচে গেছে। অনেকে এটাও বলেছেন আগে তো হোক তারপর দেখা যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গবাসী দেখতে পেলাম, প্রথম দফাতেই দেখতে পেলাম এবার ভোট অন্যরকম। আমি বিস্তারিত বলবো, শুধু তার আগে একটা কথা বলে নিই। 50 বছরে, গত 50 বছরে এত কম দুর্ঘটনা মানে অঘটন না ঘটা ভোট পশ্চিমবঙ্গে হয়েছে। এটা ভোটের দিনই রাজ্যে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। এই সার্টিফিকেট তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন, কিন্তু আসলে সার্টিফিকেটটা পেলেন বাংলার মানুষেরা। তারা সকাল থেকে বুথে বুথে যে ছবি তারা দেখিয়েছেন যে উৎসবের চেহারায় ভোট হয়েছে, তার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সব মিলিয়ে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, আমাদের পিসিমণির ভাই ভাইপোড়া নিখোঁজ। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণায় বলবো না তোমরা কোথায় আছো, ফিরে এসো। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন পিসিমণির ভাই ভাইপোড়া কোথায় নিখোঁজ হয়ে গেলেন জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এটা পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। Peoples come out their houses and they cast their vote in favor of Lotus. কমপ্লিটলি পরিবর্তনের সিগন্যাল। যে যে রাজ্যে পরিবর্তন হয়েছে সেখানে এই ধরনের ম্যান্ডেট এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার তো এবার আবার 2 দফায় ভোট। প্রথম দফা নন্দীগ্রামে তার ভোট সংগ্রহ হলো, তারপরে তিনি আবার ভবানীপুরের জন্য বেশি করে ঝাঁপাবেন। এখন আর পিছুটান রইল না নন্দীগ্রামের। আর নন্দীগ্রামের তিনি যে ভোট দিলেন, ভোট দিয়ে এসে বেরিয়ে বললেন এবার কেমন করে অন্য রকমের ভোট হয়েছে, এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন প্রথম দফার 152 আসনের মধ্যে 125টাতেই নাকি বিজেপি জিতে যেতে পারে। তৃণমূল নেতারাও নানা রকম সংখ্যা বলবেন, এটা রাজনৈতিক নেতাদের কাজ। কিন্তু আমার যে সমীক্ষা ছিল, আমি যে সমীক্ষা পেশ করেছি প্রথম এই 152 আসন নিয়ে, তাতে বিজেপির সর্বোচ্চ 99টি আসন পাওয়ার হিসাব পাওয়া গিয়েছে। তবে যদি ভোটের সুইং হয় সেক্ষেত্রে কোন দলের কি ফল হবে সেটা কোনো সমীক্ষায় বলা যায় না। এক্সিট পোল হবে, এক্সিট পোলে হয়তো আসন সংখ্যা বাড়বে বা কমবে, এখনই আমি কিছু বলছি না। নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর সেটা বলতে হয়। আমি আপনাদের বলবো আমাদের টিম কাজ করবে, আজকেও কাজ করেছে, সেই দিনও কাজ করবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক্সিট পোলের হিসাব নিয়ে আসব। কিন্তু তার আগে একটা হিসাব বলি যে ভারতের মধ্যে ভোটদানে প্রথম স্থান অধিকার করলো পশ্চিমবঙ্গ। এতদিন পর্যন্ত স্বাধীন ভারতের যে ইতিহাস, তাতে এবারেই অসমের নির্বাচনে 85% বেশি ভোটদান হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে 90% বেশি মানুষ ভোট দিয়েছেন, তারা ভোট কেন্দ্রে গিয়েছেন। আপনাদেরকে আমি বলি, এবং এটা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা তার প্রমাণ হলো এই যে 152টি আসনে প্রথম দফায় ভোট হলো, সেখানে 2021 সালে ভোট পড়েছিল 83.2%, 2024 সালে পড়েছিল 79.8%, আর তার থেকে অনেক অনেক বেশি ভোট এবার পড়লো। কিন্তু কেন এত বেশি ভোট পড়লো তার অনেকে অনেক রকম যুক্তি দিচ্ছেন, কিন্তু আমি খুঁজে পেতে 3-4টে যুক্তি পেয়েছি, সেটা আপনাদের বলবো। তারপরে বলবো কেমন করে আমাদের সততার প্রতীকের ভাই এবং ভাইপোড়া নিখোঁজ হয়ে গেলেন, তারা উবে গেলেন, আমি বলবো আপনাদের। দেখুন, আমাদের ভোটার তালিকায় জল ছিল। কত জল ছিল আমরা জানি, 90 লক্ষের বেশি নাম ছিল যাদের ভোটাধিকার নেই, অস্তিত্ব নেই, যারা মারা গিয়েছেন। এই যে মোট ভোটার, এই মোট ভোটার যে সংখ্যা, তার প্রেক্ষিতে যখন ভোটদানের শতাংশ বের করা হতো, তখন স্বাভাবিকভাবেই সেটা অনেক কম হতো এবারের তুলনায়। সে কারণে ভোটদানের শতাংশ বেড়েছে। কিন্তু অঙ্ক কষে দেখা যাচ্ছে শুধু সেটা কারণ নয়।
একটা বড় কারণ হচ্ছে এবার রাজ্যে মানুষের মধ্যে একটা ভোট দানের একটা কিছু, ভোটটা শুধু ভোট দেওয়া নয়, একটা কোনো কাজ করা, তারা পরিবর্তনের জন্য নাকি প্রত্যাবর্তনের জন্য, ফল সেটা বলবে। কিন্তু আমার চোখ মুখ দেখে যেটা মনে হয়েছে গোটা দিন, যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা এত বেশি যে মানুষ সকাল থেকে বুথে বুথে চলে গিয়েছেন এবং তাদের খুব বিশেষ লাইনে দাঁড়াতে হয়নি, খুব সুষ্ঠুভাবে তারা, আমি আমার ইউটিউব পোস্টে সকালবেলায় লিখেছিলাম আপনার এলাকায় ভোটকে ঘিরে উৎসাহ কেমন, তাতে বহু মানুষ আপনারাই দর্শকেরা সেখানে আর মন্তব্য করেছেন। সেই মন্তব্য থেকে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে এবার ভোটকে ঘিরে একটা উৎসবের পরিবেশ সেটা রয়েছে। এই যে উৎসবের পরিবেশ, এর আরও একটা বড় কারণ হলো পরিযায়ী শ্রমিক যারা প্রতি বছর ভোট দিতে আসেন না, কিন্তু এবার তারা দলে দলে ট্রেনে বাসে হেঁটে যেভাবে হোক নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছেছেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এইটা যদি ট্রেন্ড হয় তাহলে এরপরে যে দ্বিতীয় দফার ভোট রয়েছে তাতেও কিন্তু একইভাবে এত বেশি ভোট পড়তে দেখা যাবে। শহরাঞ্চলে যারা বহুতলে থাকেন তারা সাধারণত ভোট দিতে কম নামেন, এবার তারা নির্বিঘ্নে ভোট হবে, নিশ্চিন্তে ভোট হবে, বোমাবাজি গুন্ডাবাজি এসব চলবে না, এইসব ভেবে তারা অনেকেই ভোট দিতে আসেন না, কিন্তু এবার তারা এসেছেন, তার নিদর্শন পাওয়া গেছে। তার থেকেই তো বিরোধী দলনেতার এত বড় আশা। আপনাদের আরও একটা বিষয় জানাই যে এবার দেখা গেছে যে ভোট দিতে মহিলাদের একটা বড় অংশগ্রহণ ছিল। গ্রামাঞ্চলে মহিলাদের অংশগ্রহণ থাকে এবার অনেক বেশি। তারা কি সন্তানদের ভবিষ্যৎ ভালো চেয়েই ভোট দিতে এলেন নাকি অন্য কোনো কারণে, সেটা তো 4 তারিখে জানবো। কিন্তু পর্যবেক্ষকদের যে পর্যালোচনা, আমার চোখে যেভাবে আমি ভোট দেখলাম তাতে আমার মনে হয়েছে এই ভোট কোনো কিছু বলার ভোট, কোনো কিছু চাওয়ার ভোট ছিল, তার জন্যই এত বেশি মানুষ ভোট দিয়েছেন। আপনাদের বলি যে একেবারে যে গোলমাল হয়নি তা তো নয়। আমি সকাল থেকে গোটা রাজ্যে ভোটদান কিভাবে চলছে তার উপরে নজর রাখছিলাম এবং তাতে কোথায় কি চলছে সেগুলো আমি নোট রেখেছি। তা থেকে আপনাদের একটু বলি যে রাজ্যে আজকে সকাল থেকেই কিন্তু উৎসবের আবহটা ছিল এবং দেখা যায় যে সকাল 9টার মধ্যেই 19% ওপরে কোথাও কোথাও, পশ্চিম মেদিনীপুরে তো 21-22% পর্যন্ত ভোট পড়ে গিয়েছিল সকাল 9টা সাড়ে 9টার মধ্যে। এরপরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একটা তৃণমূল অভিযোগ তোলে সিউড়িতে মল্লিকপুর পঞ্চায়েতের কুতুরা গ্রামের 151 নম্বর বুথে, যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তৃণমূল প্রার্থীর এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায়, তিনি রমারঞ্জন চট্টোপাধ্যায় অভিযোগটা তুলেছিলেন যে মহকুমা শাসকের দপ্তর থেকে বৈধ পরিচয়পত্র তার কাছে থাকা সত্ত্বেও তিনি বুথে প্রবেশ করতে পারছেন না। পরে এসডিও আসেন, ভাষার সমস্যা, কিছুক্ষণের মধ্যেই সেটা মিলে যায়, যদিও তা নিয়ে একটা উত্তাপ ছড়ানোর একটা চেষ্টা চলছিল। এবার দক্ষিণ দিনাজপুরে ওখানে আমি দেখলাম যে সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি একটা ওয়ার রুম খুলেছেন, কিন্তু ওয়ার রুমেও খুব বেশি অভিযোগ আসেনি বলেই আমি শুনলাম। হলদিয়ায় তৃণমূল প্রার্থী, তিনি আগে সিপিএমের ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আবার গেছেন, তিনি বিভিন্ন বুথে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী বড্ড কড়াকড়ি করছে তাদের দলের কর্মীদের। এরাই তো হচ্ছে পিসিমণির ভাই এবং ভাইপোড়া। এক ভাইয়ের নাম রিগিং, এক ভাইয়ের নাম ছাপ্পা, এক ভাইয়ের নাম বুথ জ্যামিং, এক ভাইপোর নাম সোর্স জ্যামিং, এক ভাইপোর নাম বোমা ছোড়া। এরা সবাই আজ নিখোঁজ। কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে জমায়েত দেখেছে কয়েক মিনিটের মধ্যে সেগুলোকে সরিয়ে দিয়েছে। তার মধ্যেও হুমায়ুন কবিরের নওদা, সেখানে গোলমাল হয়েছে, তবে সেই গোলমাল বড় আকার নেয়নি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোট কেন্দ্রে ভোট দিতে এসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, সেটা অবশ্য ইসরাতন বিবি তার নাম, তিনি এসেছিলেন, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের প্রথম দফা নির্বাচনের দিন আমরা একজন সহ নাগরিককে হারিয়েছি। এছাড়া বড় কেউ অভিযোগ তোলেননি যে
এখানে গোলমাল ওখানে গোলমাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন নির্বাচন কমিশনের যে ব্যবস্থা তাতে সন্তোষ প্রকাশ করেছেন, আপনারাও করেছেন, আমার কমেন্টে আপনারা লিখেছেন। অধীর চৌধুরীও ভোট দিতে বেরিয়ে তিনি বলেছেন অভূতপূর্ব ব্যবস্থা, অভূতপূর্ব ব্যবস্থা। কিন্তু তার মধ্যেই লাভপুরে বিজেপির এক এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আবার ইভিএম একটু জলঙ্গিতে সমস্যা, একটি জায়গায় আবার দুটি জায়গায় পাওয়া গিয়েছিল। মাথা ভাঙায় তৃণমূল বিজেপি একটু বাঘ বিতণ্ডা, তার বেশি কিছু হয়নি। চাঁচলে বিজেপির এজেন্টের ওপর হামলা হয়েছে। আমি যদি মনে করেন যে শুধুমাত্র আমি এগুলো বলছি খালি বিজেপি আক্রান্ত, আপনারা বড় বড় সংবাদ মাধ্যম যারা প্রতিষ্ঠিত, যারা চটিলেহনে অভ্যস্ত, তাদের চ্যানেলেও দেখে নেবেন, তাদের কাগজেও পড়ে নেবেন যে শাসক শিবিরের সেভাবে কোনো অভিযোগ নেই। যেটুকু অভিযোগ সেটা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কিন্তু তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে থেকে, সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু সরকার, তার উপরে হামলা হয়েছে। সেই হামলা খুব মারাত্মক কিছু হয়নি, কিন্তু সেখানে পুলিশকে খুব গুরুত্বপূর্ণভাবে বলছি, পুলিশকে খুবই কি বলবো পজিটিভ নেচারে দেখা গিয়েছে সেখানে গোলমাল থামানোর জন্য। এটা অত্যন্ত সুখের বিষয় যে পুলিশ একটা জায়গায় দেখা গেছে, পুলিশ আর তৃণমূল কর্মীরা যেখানে জটবলা করার চেষ্টা করছিল সেখানে পুলিশকে বন্দুক বের করতে দেখা গেছে, গুলি চলেনি। এবং যেটা বলেছিলাম যে বুথের কাছাকাছি তৃণমূল কর্মীদের মতো ওই পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের দেখাই যায়নি। কমিশন যা বলেছিল তাই করেছে। প্রত্যেক জায়গায় ক্যামেরা কাজ করেছে, প্রত্যেক জায়গায় টহল চলছিল। এবং পরে আবার এটাও দেখলাম যে সিউড়িতেও ভোট দিতে যাওয়ার সময় ডাঙ্গালপাড়া এলাকার এক বাসিন্দা, তারও অসুস্থ হয়ে পড়েন তিনি রাস্তায়, তারও মৃত্যু হয়েছে, দুটি মৃত্যুর খবর। কিন্তু তার মধ্যেই আপনারা দেখুন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা হয়েছে। যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানে সেখানে তৃণমূল কিন্তু হামলা করেছে। কেন করলো? তৃণমূল নেতারা বলছেন প্রথম দফার যে ভোট তাতেই নাকি তারা ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছেন। তাহলে এত জায়গায় হামলা কেন? কেন আসানসোলের হীরাপুরে গাড়ি ভেঙে ফেলা হলো অগ্নিমিত্রা পালের? যাই হোক, তাতে বড় কিছু ঘটেনি। নওদায় যে গোলমাল চলছিল, হুমায়ুন কবির যেখানে প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদে, সেখানে সঙ্গে সঙ্গে 3 জন গ্রেপ্তার হয়েছে। এবং আপনাদের বলি, এই যে কদিন আগে দাঁতনে যে গোলমাল হয়েছে, দাঁতনে গোলমালের পরেই নির্বাচন কমিশনের নির্দেশে ওই এলাকার 25 জনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। মূল যিনি অভিযুক্ত তাকেও তুলে নেওয়া হয়। আমি শেষ যা খবর পেয়েছি, দাঁতনে 93% পোলিং হয়েছে। 93% পোলিং। গতবার এই কেন্দ্রে তৃণমূল জিতেছিল মাত্র 623 ভোটে। এবার আমরা সারা দিনের যা হিসেব দেখলাম তাতে খয়রাসোল, আমার নামটা মনে পড়ছিল না, খুব বিখ্যাত জায়গা, বীরভূমের খয়রাসোল, সেখানে পুলিশ কর্মীকে বন্দুক উঁচিয়ে তৃণমূলের জমায়েত ভাঙতে হয়েছে। এইসব ঘটনা ছাড়া যা যা বলেছিলাম সব মিলেছে। যে মানুষ বাড়ি থেকে ভোট দিতে বেরোবে না, দরজায় তালা দিয়ে দেওয়া হবে, এই কাজগুলো যারা করে থাকেন তাদের দরজায় আজকে তালা ছিল। পিসির সেই সোর্স জ্যামিং করা ভাইপোরা নিখোঁজ। তারা নিখোঁজ ছিলেন 152টা আসন এলাকায়। কোনো এলাকায় বাইরের লোক ঢুকতে পারেনি। যারা জোর করে এক আসনের লোক আর এক আসনে গিয়ে গোলমাল পাকান, ভোট তছনছ করার চেষ্টা করেন, ভোটারদের প্রভাবিত করেন, সেই ভাইপোরা নিখোঁজ। একইভাবে বুথ জ্যামিং, ছাপ্পা এসবও হয়নি। তবে এটা ঘটনা যে এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। এখনো কিছু ভাইপো হয়তো প্ল্যান বি, প্ল্যান সি, যেমন করে আমাদের সততার মুখ্যমন্ত্রী 26,000 চাকরি চলে যাওয়ার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন আমার প্ল্যান এ বি সি ডি ই তৈরি আছে। কোনো প্ল্যানই কোনো কাজে লাগেনি। কিন্তু এবারেও এরকম প্ল্যান বানানো আছে যেখানে ইভিএম নষ্ট করে ফেলা, ইভিএম বদলে দেওয়া, এসবের প্ল্যান আছে বলেও খবর রয়েছে কমিশনের কাছে, এবং কমিশন তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলেরও উচিত
আগামী কটা দিন এই ইভিএমকে পাহারা দিতে হবে। আর কয়েকটা দিন রয়েছে, তারপরেই দ্বিতীয় দফার ভোট। তবে এর মধ্যে কোন কোন বুথে আদৌ হলেও, আমি এক সময় বলেছিলাম যে সামান্য গোলমালেই এবার পুনর্নির্বাচন হবে, এবং কোনো এলাকায় 100-র বেশি বুথে হলে পুরো বিধানসভায় পুনর্নির্বাচন হবে, এমনটা কমিশন ভেবেছিল। আমি মনে করেছিলাম যে তাতে প্রচুর জায়গায় এটা হতে পারে। তবে এখন আমি বলছি খুব বেশি বুথে পুনর্নির্বাচনের দরকার হবে না, কারণ এবার ভোট অন্যরকম হয়েছে। পিসিমণির ভাইপোরা নিখোঁজ থেকেছেন, তারা 4 মে পর্যন্ত নিখোঁজ থাকবেন, এটাও আপনাদের বলছি। কারণ আমি অনেক আগেই বলেছিলাম না, এবার নির্বাচন কমিশন 75,000 বিশেষ ধরনের স্পেশাল লাঠি কিনেছে, যে লাঠি বিশেষ জায়গায় পড়লে না সারা জীবন চেয়ারে বা মাটিতে বসতে কষ্ট হবে, প্রতিবার মনে পড়বে ভোটের দিন কি করেছিলাম, কোন পাপ করেছিলাম। তাই আমার এখন বসতে অসুবিধা হয়। কেন্দ্রীয় বাহিনী লাঠি দিয়ে বিশেষ জায়গায় মেরে লাল করে দিয়েছিল। এরকম করেই ভোট হোক, পশ্চিমবঙ্গে ভোট গোটা দেশের মতো উৎসবে পরিণত হোক। দ্বিতীয় দফাতে আমরা আরও সুষ্ঠু, আরও ভালো, আরও বেশি বেশি মানুষের অংশগ্রহণে পশ্চিমবঙ্গে আমরা গণতন্ত্রের উৎসব দেখতে চাই। ভোট তো গণতন্ত্রের পুজোর দিন, সেই পুজো খুব সুন্দর করে না হলে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি করতে চলেছে তাদের বিসর্জন হবে কি করে? তাই আমি এক পুজোর বার্তা নিয়ে আগামী দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যের আর যে 142টা আসন আছে সেখানেও এইভাবে যাতে ভোট হয়, তার জন্য ভোটাররাও সকলে যেন সতর্ক থাকেন, এই আশা নিয়েই আমি আছি। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে আপনারা অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সতর্কও থাকবেন।